শারদ সুরে আবির রঙে দেবী দুর্গাকে বিদায়। প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব। নদী ও সমুদ্র পারে কঠোর নিরাপত্তা। দেশ ও দশের মঙ্গল কামনা। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা। এখনো বহাল 144 ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা পুলিশের। এবং উৎসবের মাঝেই বিষাদের ছায়া। ছুটির দিনে সড়কে প্রাণ ছড়ল 10। ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে। ঝিনাইদহে পিষে দিল বেপরোয়া বাস। নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শারদ সুরে আবির রঙে বিদায় জানানো হচ্ছে দেবী দুর্গাকে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বয়েজ ঘাটে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। তুরাগের বিআইডব্লিউটিএ ঘাটে আছেন স্বপন আহমেদ। চট্টগ্রামের পতেঙ্গায় কমল দে, কক্সবাজারের সুজাউদ্দিন রুবেল এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছি মুরসালিনের কাছে। মুরসালিন, ঠিক 3:45 সেই র্যালিটি কিন্তু এই মুহূর্তে রায় সাহেব বাজার মোড় পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছে এবং আর অল্প কিছু দূরত্বে যে বিসর্জনের জন্য যে নির্দিষ্ট স্থানগুলো রয়েছে বীরস্মৃতি ঘাট, ওয়াইজ ঘাট এবং নবাববাড়ির ঘাটগুলো, সেই ঘাটগুলো তার উদ্দেশ্যে যেই প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো যাচ্ছে এবং এই চলতি পথে যে নানা আনন্দ উৎসবের মধ্য দিয়ে, নৃত্যের মধ্য দিয়ে কিন্তু যে ভক্তরা তারা কিন্তু বিদায় জানাচ্ছেন তাদের এই যে দুর্গা প্রতিমা রয়েছে সেই প্রতিমাকে। এবং ষষ্ঠীর মধ্য দিয়ে যেই উৎসবের শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের 4 দিনের যেই কার্যক্রম, সেটি কিন্তু আজ যে বিজয়া দশমী সেটি বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে এর শাস্ত্রীয় সমাপ্তি ঘটলেও এখন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক, মূলত পলাশী মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বঙ্গবাজার, নগর ভবন, গোলাপশাহ মাজার হয়ে এখন রায় সাহেব বাজার অতিক্রম করছে, চলে যাবে ওয়াইজ ঘাট এলাকার দিকে। এবং ঢাকা শহরে কিন্তু রাজধানীতে 13টি স্থান ঠিক করা হয়েছে এই যে প্রতিমা বিসর্জনের জন্য। এবং প্রতিটি যেই মোড়গুলো রয়েছে রাজধানীর এই বিসর্জনের র্যালির যেই রুট, এই রুটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব পর্যায়ের সদস্যরাই কিন্তু এই এলাকাগুলোতে তারা নিরাপত্তার কাজে রয়েছেন। সবকিছু মিলে রাজধানীতে চারদিকে 13টি স্থানে বিসর্জন হবে দুর্গাপূজার 259টি মণ্ডপের প্রতিমা। সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা যেটি রয়েছে বিনাস্মৃতি স্নান, ওয়াইজ এবং নবাববাড়ি, এই 3টি ঘাটে। এছাড়াও লালকুঠি, মিলব্যারাক, পোস্তগোলা শ্মশান, বসিলা ব্রিজ, আমিনবাজার এবং আশুলিয়ার ধৌরে বিআইডব্লিউটিসি ফেরিঘাটেও কিন্তু বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত যেই বিষয়টি দেখা গেছে যে এখানে যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি তারা বলছেন যে এই বিজয়া দশমীর মূল তাৎপর্য মূলত এই ধর্মাবলম্বীদের মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়া এবং এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা তাদের এই আয়োজনের উদ্দেশ্য। মূলত এবছর যে দুর্গা দেবী তিনি হাতির পিঠে অর্থাৎ গজে করে এসেছিলেন, যেটি শস্য শ্যামলার বসুন্ধরা অর্থাৎ কৃষি কাজের যে ফসল উৎপাদনের একটি ইতিবাচক বার্তা দিলেও তিনি কিন্তু বিদায় নিচ্ছেন দোলায় চড়ে। যে এই বার্তাটি কিন্তু বলা যায় যে এই যে পৃথিবীতে যে মহামারী এবং মরকের যে ইঙ্গিত সেই বিষয়টিকে নির্দেশ করে। এই বিষয়ে যেটি বলা হয়ে জানতে চাওয়া হয়েছিল ভক্তদের কাছে, ধর্মাবলম্বীদের কাছে, তারা যেটি বলছেন
যে এই বিষয়টি যেন না হয়, দোলায় চড়ার ফেরত যাওয়ার কারণে, কৈলাসে ফেরত যাওয়ার কারণে যেই বার্তাটি দেয় সেটি যেন না হয়, সেই প্রার্থনাও কিন্তু তারা করেছেন। এবং 5 দিনের যেই সমাপ্তি এই বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই র্যালিতে, কিন্তু এক ধরনের বিষাদ যেমন রয়েছে। আগামী 1 বছর সনাতন ধর্মাবলম্বীদের এই দেবী দুর্গার অপেক্ষায় তারা থাকবেন এবং আবার 1 বছর পর তারা আসবেন। পাশাপাশি তিনি যে এসেছিলেন এই মর্তে অর্থাৎ পৃথিবীতে, যে সেই আনন্দও কিন্তু তাদের মধ্যে রয়েছে। বিসর্জনের স্থান রয়েছে যে লালকুঠি, ওয়াইজঘাট, বিনাস্মৃতি, এই সব স্থানে। আমাদের সহকর্মী রবিন রয়েছেন ওয়াইজঘাট এলাকায়, আমরা সেখানকার পরিস্থিতি একটু জেনে নিতে চাই। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। এই মুহূর্তে তুরাগের ধাউর যে বিআইডব্লিউটিআর ঘাট রয়েছে সেখান থেকে আমি আপনাদের জানাচ্ছিলাম আজকের এই বিসর্জনের খবরটি। এই মুহূর্তে কিন্তু এখানে ভক্তবৃন্দরা তাদের প্রতিমা বিসর্জন দিচ্ছেন এবং বিসর্জনের মধ্য দিয়ে আসলে শেষ হতে যাচ্ছে আজকের এই যে শারদীয় দুর্গা উৎসব, বছরের শেষ সেই উৎসবটি আপনি দেখতেই পাচ্ছেন আমার ফ্রেমে, যে ভক্তবৃন্দরা কিন্তু বিসর্জনের মধ্য দিয়ে তারা দুর্গাকে বিদায় জানাচ্ছেন এবং ভক্তবৃন্দের যে প্রত্যাশাগুলো ছিল সেই প্রত্যাশা নিয়েও কিন্তু তারা দেবী। আমরা একজন ভক্তের কাছে যেতে চাই, যার কাছ থেকে জানতে চাই এবারে উৎসবটি আসলে কেমন ছিল, আপনার কাছ থেকে একটু জানতে চাই। এবারে উৎসবটা খুব ভালো ছিল, সব মিলিয়ে আমরা মানে নিরাপত্তা, তারপর হচ্ছে পরিবেশ, সবকিছু খুব ভালোভাবে গিয়েছে। দুর্গা মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে যাচ্ছে তো শুধু একটাই, দেশের শান্তি, সুখ শান্তি, সবাই যেন ভালো থাকে, সবার জীবনে সুখ শান্তি। যেমনটি শুনছিলেন যে দেবী দুর্গার আসলে দেবী দুর্গা মায়ের কাছে ভক্তবৃন্দের যে চাওয়া সেটি হচ্ছে পরিস্থিতি ভালো হোক, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার যে পরিস্থিতি সেটি নিয়ে এবারের যে দুর্গাপুজোর চর্চাপ যারা সনাতনী ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে গতবার এবার বিশেষ করে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা ছিল সেটি কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন। আমরা আরেকজন ভক্তের কাছে যেতে চাই, এবারে উৎসবটি কেমন লাগলো? যে আমাদের প্রত্যেকবারের মতো এবার তো উৎসব অনেক ভালো গিয়েছে। আমাদের পরের বছর আবার হবে, আমরা চাই আরও সুন্দরভাবে হোক। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে চাইলাম যেন আমাদের জীবনে কোনো দুঃখ না থাকে, সবাই যেন আনন্দ মতো থাকে। তাই যেটি দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু এই তুরাগের যে বিআইডব্লিউর যে ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু এই যে এখন যেটি বিসর্জন হলো, এই বিসর্জনের মধ্য দিয়ে আসলে এই ঘাটের যে বিসর্জন সেটি শুরু হলো। অর্থাৎ আমরা দেখেছি উত্তরা, মিরপুর এবং বনানী এলাকা থেকেও বেশ কয়েকটি মণ্ডপ থেকে কিন্তু প্রতিমা নিয়ে সেই ঘাটে বিসর্জন দেওয়া হয়। অর্থাৎ বলা যায় এটি যে রাজধানীতে যে কয়েকটি জায়গায় আসলে বিসর্জন দেওয়া হয় সেই জায়গাগুলোতে মধ্যে অন্যতম একটি জায়গা কিন্তু এই তুরাগের এই। তো সব মিলিয়ে এবারে উৎসবটি আসলে বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা খুব সুন্দরভাবে পালন করেছেন এবং দেবী দুর্গার কাছে তাদের যে চাওয়া সেই চাওয়া পূর্ণ হবে এমনটি ভক্তবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। আমরা তার কাছ থেকে জানতে চাই যে বিসর্জনের যে উৎসব সেটি আসলে কেমন চলছে। সমুদ্র সৈকত এখন আর তিল ধারণের ঠাঁই নেই, বলা চলে 7 কিলোমিটার দীর্ঘ। একদিকে রয়েছে ওয়েস্ট পয়েন্ট, মাঝখানে চরপাড়া এবং রানী রাসমণি ঘাট। পুরো এলাকার লোকারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও একদিকে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে উত্তাল সাগর। এর মাঝে প্রতিমা নিরঞ্জনে লাখো পুণ্যার্থী বা দর্শনার্থীর সমাগম ঘটেছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা দেখেছি দুপুর থেকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিমাগুলো আসতে শুরু করে, এখনও আসছে, এখনও শত শত ট্রাক অপেক্ষা রয়েছে এখানে পতেঙ্গা আসার জন্য। তবে যেটা বলে নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত জুড়ে। আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সাগর রয়েছে, নৌবাহিনী, একই সাথে রয়েছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং পুলিশ, টুরিস্ট পুলিশ, সব মিলিয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই লাখো পুণ্যার্থীর উপস্থিতি চলছে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা নিরঞ্জন। চট্টগ্রামে কিন্তু উৎসব মুখর পরিবেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম শহর এবং জেলায় প্রায় 15
500-এর বেশি পূজা মণ্ডপ এবং দুর্গাপুজো সম্পন্ন হয়। এর মাঝে নগরীতে পূজা মণ্ডপ ছিল 300-এর বেশি, যেগুলো বিসর্জন নিরঞ্জন দেওয়া হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। দুপুর একটা আমরা দেখেছি যে চট্টগ্রাম শহর নিরাপত্তা ব্যবস্থা একটু বলি যে প্রতিমাবাহী ট্রাকগুলো আসছিল ফ্লাইওভার উপর দিয়ে, সেই ফ্লাইওভারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো ওয়েস্ট পয়েন্ট, পতেঙ্গা সমুদ্র সৈকত, চরপাড়া, সাথে রয়েছে রানী রাসমণি ঘাট, এই পুরো এলাকাটি কিন্তু লোকে লোকারণ্য। একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্যদিকে সাগর উত্তাল। আর তাই কিছুটা প্রশাসনের কর্মকর্তারা কিছুটা চিন্তিত, উদ্বিগ্ন, যে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মাঝেও তারা নিরাপত্তা দিয়ে চেষ্টা করছে প্রতিমা নিরঞ্জনটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য। ইতিমধ্যে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে যারা প্রতিমা নিরঞ্জন করছেন তারা যেন গাড়ির স্থান ত্যাগ করেন, কারণ এখানে এখনো শত শত গাড়ি কিন্তু প্রতিমা নিরঞ্জনের অপেক্ষায় পতেঙ্গায় আসার জন্য অপেক্ষা রয়েছে। কিন্তু পুণ্যার্থীদের যেহেতু দর্শনার্থীদের ভিড় বাড়ছে, ক্রমশ সন্ধ্যা পার হচ্ছে, এর মাঝে আমরা দেখতে পাচ্ছেন যে প্রতিমার যে নিরঞ্জন চলছে সেটি নির্বিঘ্নে। দুপুর 1টা থেকে শুরু হয়েছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা নিরঞ্জন, সেটি এখনও চলছে এবং চলবে রাত পর্যন্ত। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নিশ্চিত নিরাপত্তা। আমরা দেখেছি তারা আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ শাখার যিনি রয়েছেন হুমায়ুন কবির, তিনি আমাদেরকে বলেছেন তারা এবার পুরো পুজো ব্যবস্থাকে 3 স্তরের বলে সাজিয়েছিলেন। তারা প্রথমত মন্দির কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করেছিলেন, এরপর পূজা শেষ হওয়ার পর যাতে প্রতিমাগুলো নির্বিঘ্নে পতেঙ্গায় আসতে পারে সেটি তারা সম্পন্ন করছে। এখন চলছে নিরঞ্জন প্রক্রিয়া এবং সেটি যদি নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস সব প্রশাসনের সর্বস্তর থেকে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয় যাতে নির্বিঘ্নে এই দুর্গাপুজো সম্পন্ন। 4 দিন যেমন উৎসবমুখের পরিবেশে দর্শনার্থীদের ঢল নেমেছিল পূজা মণ্ডপগুলিতে, ঠিক তেমনি আজকের দিনটি যদি নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেদিকে নজর দিচ্ছে বেশি। এবার একটা দুর্গাপূজার কথায় আসে, চট্টগ্রাম শহর আসলে ঐতিহ্যবাহী যে দুর্গাপুজোগুলো রয়েছে প্রায় 300-এর বেশি পূজা মণ্ডপ রয়েছে চট্টগ্রাম শহরে। প্রতিটি মণ্ডপ উৎসবমুখের পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। সকালে বৃহৎ পূজার পরপরই দর্পণ বিসর্জন, এবং দর্পণ বিসর্জন দেওয়ার পরে মণ্ডপ থেকে প্রতিমা নামিয়ে আনা হয়। মণ্ডপ থেকে প্রতিমা নামিয়ে এনে ট্রাকে তোলা হয়েছে। ট্রাকগুলো এখন রয়েছে পতেঙ্গা সৈকত মুখে। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শত শত দর্শনার্থী, লাখো দর্শনার্থীর উপস্থিতি বিসর্জন প্রক্রিয়া। তবে প্রথম দিকে চেষ্টা করা হয়েছে নির্বিঘ্ন করার জন্য যারা পুণ্যার্থী রয়েছেন তাদেরকে অন্য স্থানে শিফট করা, অর্থাৎ মূল পয়েন্টে শুধুমাত্র প্রতিমা বিসর্জন হবে, অন্যান্য পয়েন্টগুলোতে শুধুমাত্র দর্শনার্থীর অবস্থান নিতে পারবেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি সবগুলিতে আসলে দর্শনার্থীর সংখ্যা এত বেশি হয়েছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, আর তাই এখানে দর্শনার্থীর ভিড়টি ক্রমশ বাড়ছে। তবে যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ করা যায় সেখানে কিন্তু প্রশাসন ঘোষণা দেওয়া হচ্ছে সন্ধ্যার আগে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তা আমরা কথা বলছিলাম পুলিশ ও বিভিন্ন প্রশাসন কর্মকর্তার সাথে, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যাতে নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়। আমাদের এখন পর্যন্ত 50-টির বেশি প্রতিমা কিন্তু এই পতেঙ্গা সমুদ্র সৈকতে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আরও 100 বা তার চেয়েও বেশি প্রতিমা এখনো পতেঙ্গা মুখী রয়েছেন বলে প্রশাসন কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করে তারা জানিয়েছেন যেহেতু ট্রাকে করে প্রতিমাগুলো পতেঙ্গা নিয়ে আসা হচ্ছে, তাই ট্রাকে যানজট না হয় সেজন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত যেটি চলে সেটি হলো দুপুর 1টা থেকে যে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি এখনও চলমান রয়েছে, রাত পর্যন্ত চলবে। এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থা না হয়, যেহেতু এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সাথে সাগর রয়েছে উত্তাল এবং নিম্নচাপের কারণে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর মাঝে যাতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব দুর্গাপূজা সম্পন্ন করা যায় সে কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া সেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক একে প্রতিমাগুলো নিয়ে আসা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে, এবং সেখানে নিরঞ্জন প্রক্রিয়া একদিকে জোয়ারের ঢেউ আসছে, অন্যদিকে প্রতিমা নিরঞ্জন, যাতে কোনো কিছু বিঘ্ন, একদিকে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে কিন্তু এবার নিরাপত্তা বলে সাজিয়েছে প্রশাসন, এমনটি বলেছেন প্রশাসনের কর্মকর্তারা। তো এখন বলা চলে দুপুর 1টা থেকে যে নিরঞ্জন প্রক্রিয়া চলছিল এখনো সে চলমান রয়েছে, অর্থাৎ সন্ধ্যার পরও চলবে। তবে নির্বিঘ্নে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় সে কারণে প্রশাসনের পক্ষ থেকে নির্বিঘ্নে তারা শেষ করতে বলছে। আমরা যেটি বলি সেটা হলো চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন লাখো দর্শনার্থী পুণ্যার্থীর সমাগম ঘটেছে, যাতে নির্বিঘ্নে এই পূজা সম্পন্ন করা যায় সে এবং নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখা যাবে, আইন শৃঙ্খলা বাহিনীও সেই ব্যবস্থা নিয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে যে পতেঙ্গা থেকে নিজের সর্বশেষ। এখন চলে যে আমরা কক্সবাজারে সহকর্মী সুজাউদ্দিন রুবেলের কাছে।
দেশের সর্ববৃহৎ যে প্রতিমা বিসর্জন সেটি কক্সবাজারে হচ্ছে। আমরা ঠিক বিকেল 5টার পরই কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো মানুষ, এখানে লাখ লাখ মানুষ, বিশেষ করে পর্যটকরা যেমন রয়েছে ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের লোকজনও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে এবং ভিড় করার মধ্য দিয়ে কিন্তু নানা যে কার্যক্রম, সেই কার্যক্রম শেষে কিন্তু বিকেল 5টার পর থেকে আমরা লক্ষ্য করছি যে প্রতিমা বিসর্জন সেটি হচ্ছে। বিশেষ করে কক্সবাজার জেলার 54টি পূজা মণ্ডপের যে 44টি প্রতিমা সেটি বিসর্জন কার্যক্রম কিছুক্ষণ আগে একে একে সেটি সমুদ্রে বিসর্জন দেওয়া হয় এবং সেই বিসর্জনকে ঘিরে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের এখন পাড়ে বিপুল সংখ্যক মানুষ, এখানে যেমন পর্যটকরা দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই টানা ছুটিতে। তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি যারা হিন্দু ধর্মাবলম্বী তারাও কিন্তু এসেছেন। একই সঙ্গে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রথমে 3টার দিকে আমরা লক্ষ্য করেছি যে দেশে কক্সবাজারের দূর দূরান্ত থেকে ট্রাকে করে তারা প্রতিমাগুলো নিয়ে আসে এবং নিয়ে আসার পরেই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের যে উন্মুক্ত মঞ্চ রয়েছে সেই উন্মুক্ত মঞ্চে যে তাদের যে এটি মঞ্চে একটি সভা আয়োজন করা হয়, আলোচনা সভা। সেখানে সকল ধর্মের বর্ণের মানুষজন যেমন ছিল, রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল, আর ঠিক তেমনি প্রশাসনের লোকজন ছিল, সবার সমন্বয়ে কিন্তু যে কার্যক্রম সেটি শুরু হয় এবং দীর্ঘ সময় আলোচনার পর কিন্তু বিসর্জনের যে কার্যক্রম সেটি চলছে। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে বিসর্জনের কার্যক্রম যেমন চলছে ঠিক তেমনি নিরাপত্তা, এই যে বিসর্জন কার্যক্রমে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী, পুলিশ এবং নৌবাহিনী সবাই সমন্বয়ে কাজ করছে। বিশেষ করে যারা লাইফগার্ড কর্মী রয়েছে, লাইফগার্ড কর্মী সমুদ্রের যে পানিতে তারা নেমে পড়েছেন, সেখানে সার্ফাররা রয়েছে, মোট 50 জন সার্ফার এবং লাইফগার্ড সবাই একযোগে নিরাপত্তা দিয়ে বিসর্জন যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে বিসর্জন কার্যক্রম সেটি চলছে। বিপুল সংখ্যক মানুষ সেটি সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষজন যে দীর্ঘ চাপ সেটি এখনো পর্যন্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী অপূর্ববুর কাছে। পূজা মণ্ডপ শহরের জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে। সেই জগন্নাথ দেবের মন্দিরে এখন থেকে আধা ঘন্টা আগে বিকেল 5টার দিকে এখানে সিঁদুর খেলা শুরু হয়েছে। গাড়িদের মায়েরা তারা তাদের ধর্মীয় আচার মেনে এই মুহূর্তে দেবী মা দুর্গাকে তারা বিদায় জানাচ্ছে। এখানে বিষাদের সুর প্রতিটি মণ্ডপে মণ্ডপে। একটি বছরের অপেক্ষার পালা তারা শেষ হয়েছে। গত 5টা দিন তারা শারদীয় দুর্গোৎসবে মেতে উঠেছিল। শারদীয় দুর্গোৎসবের আজকে রীতি অনুযায়ী দশমী তিথিতে, শুক্লাপক্ষের দশমী তিথিতে মা দুর্গা তিনি শ্বশুর বাড়িতে চলে গিয়েছেন। মূলত সকালবেলাতেই এই বিসর্জনের ধর্মীয় যে বিসর্জনের বিষয়গুলো রয়েছে, বিসর্জনের তর্পণ বিসর্জন, ঘট বিসর্জন হয়ে গেছে। এখন এই যে প্রতিমা কিছুক্ষণ বাদে বরিশালের কীর্তনখোলা নদীতে বিসর্জন দেয়া হবে। প্রতিমাগুলো সন্ধ্যার পর বরিশালের কীর্তনখোলা ডিসি ঘাটে, সেখানে এক এক করে শহরের 47টা পূজা মণ্ডপ রয়েছে, অধিকাংশ পূজা মণ্ডপই কীর্তনখোলা নদীতে সেখানে বিসর্জন দেবে। তার আগে এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে একদিকে আনন্দ চলছে, অন্যদিকে সবার মধ্যে এক ধরনের বিষাদ রয়েছে। কেননা মা দুর্গার কাছ থেকে তারা যে বর চেয়েছে, তারা আশীর্বাদ চেয়েছে, প্রার্থনা করেছে বিশ্ববাসী যেন সবাই মিলে তারা ভালো থাকতে পারে, সেই প্রার্থনাটি তারা করেছেন মায়ের কাছে। তারা এখানকার হিন্দু নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীরা বলছে বিশ্বব্যাপী যে জরা শোক, রোগ শোক রয়েছে, হানাহানি রয়েছে, সেই বিদ্বেষ রয়েছে, সেগুলো যেন মা দুর্গা মুক্তি দেয়, সেই প্রার্থনাটি করা হয়েছে। ঠিক এই মুহূর্তে মা দুর্গাকে আসলে বিসর্জনে দেবার জন্য এখানে দেবী মা দুর্গাকে সিঁদুর দিয়ে, পান দিয়ে, সুপারি, পান, কাঁচি হলুদ দিয়ে নানান ধরনের উপাচার্য নিয়ে মা দুর্গাকে এখানে বিদায় জানানো হচ্ছে। এবং এই সিঁদুর আবার নারীরা একে অপরের কপালে ছুঁয়ে তার স্বামীর দীর্ঘায়ু কামনা করছে।
তারা বিশ্বাস করেন এই যে কপালে সিঁদুর থাকে, সেই সিঁদুরের মধ্য দিয়ে তার স্বামীর মঙ্গল কামনা হয়, পরিবারের সুখ সমৃদ্ধি হয়, সেই প্রার্থনাটিই কিন্তু এখানে করা হচ্ছে। এবং দেখুন যে এই সিঁদুর খেলায় এক ধরনের আনন্দ তারা ভাগাভাগি করে নেয়। তারা বলেন যে এই আনন্দ প্রতিটি থালাতে দেখবেন যে পান রয়েছে, সিঁদুর রয়েছে, ফুল রয়েছে, মিষ্টি, নাড়ু, এই জাতীয় নানান কিছুই রয়েছে। এবং এগুলোই দেবী মা দুর্গাকে প্রথমে বিদায় জানানো হয় এবং সেই বিদায় জানানোর পরপর সেই সিঁদুর দিয়ে একে অপরের সাথে কপালে রাঙিয়ে দেয়। সবাইকে এই সিঁদুর দিয়ে একে অপরকে রাঙিয়ে দেয় এবং এই যে আনন্দ উৎসব উদযাপন চলছে সেটি আসলে একদিকে তাদের ভিতরে আনন্দ রয়েছে, আরেকদিকে বিষাদের সুরও রয়েছে। তারা বলছেন এই বছরটি আজকে বিসর্জনের এই যে অর্জন হয়েছে তা দিয়ে তারা আগামী একটি বছর মায়ের অপেক্ষায় থাকবেন। আগামীতে সবাই মিলে সুখে শান্তিতে সবাই মা দেবী দুর্গাকে আগামী বছর আবারও পূজা করবেন, সেই প্রার্থনাটি, সেই প্রত্যাশাটি করা হচ্ছে এখানে সবার মুখে মুখে। তা আমার কাছে আপাতত বরিশালের জগন্নাথ দেবের মন্দির থেকে এতটুকুই খবর ছিল। পরবর্তীতে আমরা হয়তো বা বিসর্জনের আরও খবর জানাবো পরবর্তী বুলেটিনে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ভারতের পশ্চিমবঙ্গে দুপুরের পর থেকে কলকাতার ৪৪টি ঘাটে প্রতিমা বিসর্জন করা হয়। কলকাতার বাইরে সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয় সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। দুপুরের পর থেকেই কলকাতার অন্যতম ব্যস্ততম এই বাজে কলমতলা ঘাটে প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিক কর্মসূচি সেটি শুরু হয় এবং এর মধ্য দিয়ে আগামী কয়েকদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে কলকাতার বিসর্জন কর্মসূচি। পশ্চিমবঙ্গে এবার প্রায় ৪৫,০০০ মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে রাজধানী কলকাতা এবং বৃহত্তম কলকাতা শহরে প্রায় ৩৫০০ মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মা তার নিজ গৃহে কৈলাসে ফিরে গেলেও মায়ের এই মূর্তি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যে শারদীয় দুর্গা উৎসবের যে 5 দিনের যে সূচি, সেই সূচি কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হবে। মা দুর্গা তো এসছেন, 4 দিন 5 দিন আমরা কাটালাম, এখন তো উনি বিদায় নিচ্ছেন। তো মার আহ্বান, মার এই যে আমাদের সাথে থাকা, আবার উনি কৈলাসে, আমাদের যে প্রচলিত কৈলাসে ফিরে যাচ্ছেন। একে অপরকে রাঙিয়ে দেওয়া, এটা একটা আমার মনে হয় যে একটা তার কাছে আশীর্বাদ প্রার্থনা জানা, যেন একটা তার পরিবার সুস্থ থাকে। প্রতিমা বিসর্জনের যে কর্মসূচি সেটি প্রথম দিন অর্থাৎ আজকে বৃহস্পতিবার এই দশমীর দিনে কিন্তু খানিকটা স্লো বা ধীর গতিতে দেখলেও আগামী কয়েকদিন কিন্তু এই বিসর্জন কর্মসূচি অনেকটাই বেগবান হবে বলে কিন্তু স্থানীয়রা বা ক্লাব সংশ্লিষ্টরা মনে করছেন। কলকাতার বাজে কলমতলা ঘাট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ পর বের হয় গাড়িবহর। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায় সফর সঙ্গীদের নিয়ে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, Chief Advisor of the Interim Government। 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। ভবিষ্যতের রূপরেখা তৈরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনূস। 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে তুলে ধরেন 7 দফা প্রস্তাব। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community.
দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই ভোটে অংশ নেবে বিএনপি। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং the BNP into the next national election. দেশে ফিরেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যে 5 বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এমন কথা নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলেও মনে করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফারুক বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন অগ্নি পরীক্ষা। ওনার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল যে আরো 5 বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশের 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। এবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। আর শেখ হাসিনা সহ 3 জনের রায়ের তারিখ পাওয়া যাবে এ মাসের মাঝামাঝি সময়ে। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ 63 জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশন বলছে, যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়। এই 2টা আর্গুমেন্ট মিলিয়ে 15 দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে। এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। প্রসিকিউশন 5টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদের সহ 1 ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্তত 10 মামলার। আনুমানিক 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে খুব শীঘ্রই আসবে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ আরও 7 জন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। ফার্মগেটের গোলাম নাফিজের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। আমরা হয়তোবা কামিং সপ্তাহে আমরা ফরমাল চার্জ দাখিল করে দিতে পারবো। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার তদন্ত প্রতিবেদন আমরা পেয়ে যাব মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান গাজী MH তামিম। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ইসরায়েলি বাধার পরও গাজার দিকে ফ্লোটিলার নৌবহর। উপত্যকার জলসীমায় প্রবেশ করেছে একটি জাহাজ। গ্রেটা থুনবার্গ সহ আটক 2 শতাধিক অধিকার কর্মী। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে 3.5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 80 পরিবারকে দেওয়া হয়েছে 30 কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে 144 ধারা।
এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় অর্ধশত বাড়িঘরের। নিহত 3 জনের পরিবারকে 3.5 লাখ টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও পার্বত্য 80 জনকে দেয়া হয়েছে 30 কেজি করে চাল। তবে লুটপাটের শিকার ব্যবসায়ী ও পরিবারগুলো এখন অনেকটাই নিঃস্ব। নিজ বাড়িঘর ছেড়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। টিভি, ফ্রিজ যা বদিত শেষ। এদিকে মানে গাড়ির মাঝে মারামারি দেখছে যে আমি আমার নিজে গাড়িটা সরে ফেলে গেছে আর কি, সরাইতে আসতেছে তো আর আগুন জ্বলে গেছে। ধর্ষণ ও সহিংসতার ঘটনার তদন্তে এর মধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটি। হতাহতের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের ক্ষয়ক্ষতির বিবরণ সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করছেন। আমরা ইনিশিয়ালি আপনাদেরকে কিছু হয়তো পণ্য সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো। সেনাবাহিনী জানায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সাজেক সহ অন্যান্য পর্যটন কেন্দ্র। নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি, পর্যটকরা আসতে পারেন এবং যেহেতু অবরোধ নেই সেটা 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে। এদিকে খাগড়াছড়িতে সহিংসতায় 700 ও গুইমারার ঘটনায় 250 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, খাগড়াছড়ি। মাঝেই বিষাদের ছায়া। ছুটির দিনে 6 জেলায় সড়কে ছড়ল 10 জনের প্রাণ, আহত হয়েছেন আরও 9 জন। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল বাস, উল্টে প্রাণ গেল 2 নারী সহ 3 যাত্রীর। বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূঞায় সিলুনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি উল্টে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে বাসের 2 নারী যাত্রী সহ 11 জন আহত হয়। দুমড়ে মুচড়ে যায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাও। আহতদের উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে 2 নারী সহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ব্রিজের ওখানে একটা আইল্যান্ডের মতো রাস্তাটা ভাঙা আছে, ব্রিজের গোড়া ওখানে ব্রেক করছে, গাড়িটা ঘুরে গেছে। রাস্তা তার কোনো গাড়ি ছিল না, খালি ওই গাড়িটাই ছিল। এই রাস্তায় মানুষ, গরু, কোনো গাড়ি তারা পরোয়া করে না। রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি বা এই বিষয়ে আরো আমরা বিস্তারিত বিশদভাবে জানবো। ঝিনাইদহের সদর উপজেলার 18 মাইল এলাকায় যাত্রীবাহী ভ্যানকে বিপরীত দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামে 7 বছরের এক শিশু নিহত হয়। আহত হন ভ্যান চালক নজরুল ইসলাম সহ 2 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাটোরের সদর উপজেলার হাতিমারা এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজন কুণ্ডু নামে এক যুবক মারা যান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সেতুর উপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। অপর একটি ট্রাকের সাহায্যে বিকল ট্রাকটি 2 চালক টেনে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। পরে ট্রাক রেখে 2 চালক রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পাবনার ঈশ্বরদী পৌর হারুখালী এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সবুজ প্রামাণিক নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছেন। রিমু সিদ্দিক, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. দিনের পর দিন ডাস্টবিন কিংবা ময়লার ভাগাড়ে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য। যথাযথ প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করার কথা থাকলেও তা অনেকটাই অমীমাংসিত। ক্রমবর্ধমান এসব মেডিকেল বর্জ্য যেমন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি বাড়িয়েছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। কামরুল হাসানের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 24 ঘন্টা সময়ের মধ্যে এসব মেডিকেল বর্জ্য অপসারণ ও ধ্বংস করার নির্দেশনা থাকলেও তা বরাবরই উপেক্ষিত।
ফলে এসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের যেমনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি এসব বর্জ্য পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। পর্যাপ্ত লোকবল সংকট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এসব বর্জ্য দিনের পর দিন ডাস্টবিন কিংবা ভাগাড়ে পড়ে থাকে। পাশাপাশি এমনও অভিযোগ রয়েছে এসব বর্জ্য রিসাইকেল হয়ে পুনরায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। 2008 সালে মেডিকেল বর্জ্য নীতিমালা প্রণয়ন করা হলেও তা আটকে আছে কাগজে কলমে। নীতিমালায় অন্যতম শর্ত ছিল মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলতে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা, সঙ্গে আবশ্যিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় বলা হয়েছে কঠিন বর্জ্য ধ্বংসের জন্য প্রতিটি হাসপাতালে মেডিকেল ইনসিনারেটর, অটোক্লেভ মেশিন সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে। কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। অরক্ষিত চিকিৎসা বর্জ্যে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা জানেন না কোন ধরনের বর্জ্য কিভাবে সংরক্ষণ করতে হবে। হলুদ পাত্রে সংক্রামক বর্জ্য, সবুজ পাত্রে পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল পাত্রে ধারালো বর্জ্য ও কালো পাত্রে সাধারণ বর্জ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে। সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে ডাস্টবিনে পলিথিনে মুড়িয়ে ফেলা হচ্ছে বর্জ্য। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং সাভার ও নারায়ণগঞ্জ এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল থেকে দৈনিক 12 থেকে 15 টন মেডিকেল বর্জ্য উৎপাদিত হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য অপসারণে বাধ্য হন। হাতে লাগে, পায়ে গুতা লাগে, সিরিজের এটা মেনটেন করে করতে হয়, সতর্ক হয়ে কাজ করতে হয়। মেডিকেলের যে হাত পাও কাটাগুলা এগুলো সব আমাদের প্রিজম বাংলাদেশ। এই যে রক্তের ব্লাডগুলা এগুলো যা আছে সব সকালবেলা আমরা এগুলো দিয়ে এটা আমরা যে যুগে আছে এদিকে পেটে রেখে কাজ করি আমরা। অনেক খারাপ লাগে কিন্তু করে যাবো, কি করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে যে নীতিমালা রয়েছে বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন তিনি। মেডিকেল বর্জ্য বা চিকিৎসা বর্জ্য এটা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি এবং বাস্তবে মানুষের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়, সহযোগিতা, সচেতনতা, ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো কিছুই হয় নাই, অথচ যে সমস্যা সেটা কিন্তু অ্যাকুমুলেট করছে, আরো বাড়ছে। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলে বর্জ্য নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হাত খুঁড়তেই বেড়ে যায় ইলিশের দাম, কোনোভাবেই থামানো যাচ্ছে না দাম বাড়তির ঊর্ধ্বগতি। 5 বছরে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে 57%। দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাংলাদেশে মোট মাছ উৎপাদনে প্রায় 12% ইলিশ। গত কয়েক বছর ইলিশের সরবরাহ বাড়লেও কমেছে 2023-24 অর্থ বছরে, যদিও এককভাবে জাতীয় আয়ের সঙ্গেও যুক্ত এই মাছ। স্বাদে অনন্য এই মাছের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বাড়ছে। গত কয়েক বছরে এর দাম বেড়ে চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশ মাছের জন্য আসলাম কিন্তু কিনে নেয়, দাম বেশি দেখে কিনে না। বাংলাদেশি হয়েও আমাদের জাতীয় মাছ এটা এত মৌসুমে, ভরা মৌসুমে এত কিনা খুবই আমাদের জন্য দুঃখজনক। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য, 2020-21 অর্থ বছরে ইলিশের খুচরা দাম ছিল কেজি প্রতি 900 থেকে 1400 টাকা। 2023-24 তা বেড়ে ঠেকে 1600 টাকায়। আরও বাড়তে বাড়তে 2025 সালে দাম হয় 900 থেকে 2200 টাকা। ইলিশের দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এর পেছনে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, পরিবহন ও সংরক্ষণ ব্যয় বৃদ্ধি, মজুদ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রফতানি সহ 11টি কারণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন। মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর নীতি প্রণয়ন, সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ, পাইকারি বাজারে নজরদারি ও জেলেদের সহায়তা বাড়ানো জরুরি বলেও মনে করছে সংস্থাটি। দেশের চাহিদা প্রাধান্য দিয়ে রফতানি কমানোর পাশাপাশি যৌক্তিক দাম নির্ধারণ ও কার্যকর করার পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ভারতে একটা শুভেচ্ছা হিসেবে 400-500 টন ইলিশ হয়তো রপ্তানি করা সুবিবেচনা সম্মত ছিল, কিন্তু এত বেশি ইলিশ রপ্তানি করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা,
তাদের জন্য এটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ নিম্ন আয়ের মানুষ তো বটেই, এমনকি মধ্য আয়ের মানুষ তারাও একটা ইলিশ কিনে খেতে পারছে না। বর্তমানে ইলিশের আহরণ খরচ যা আছে তাতে করে ১,১২০০ টাকার বেশি প্রতি কেজি ইলিশের দাম হওয়ার কথা না। সেই ক্ষেত্রে ১ কেজি একটা ইলিশের দাম কমপক্ষে ২৫০০ টাকা। এটা তো অত্যন্ত বেশি মনে হয়। সরকারের উচিত ছিল একটা দাম ধরে দেয়া এবং সেই ক্ষেত্রে এই দামটা যাতে করে কার্যকরী হয় সেটা আমাদের বাজারে বিপণী বিতানে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা। বাংলাদেশ থেকে ২০২২-২৩ অর্থ বছরে প্রায় ১৪০০ টন ও ২০২৩-২৪ অর্থ বছরে ৮০১ টন ইলিশ রফতানি হয়েছে। আর চলতি বছর ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার খুলনা বিভাগের খবর। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত খুলনা মহানগরের ৩ শতাধিক বস্তির বাসিন্দা। দারিদ্র্যের কষাঘাতে পড়াশোনা ছাড়ছে শিশুরা, অপর্যাপ্ত স্যানিটেশনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, আর ওয়াসার সংযোগ না থাকায় তীব্র সুপেয় পানির সংকট। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার রূপসা ও আবদা বস্তিতে থাকে উর্মি খাতুন। নবম শ্রেণী পর্যন্ত পড়লেও খরচ চালাতে না পেরে ১ বছর আগে স্কুল ছাড়তে হয় তাকে। এখন বাবার হোটেলে কাজ করে এই কিশোরী। কষ্ট ফিল হয় যে আমার বান্ধবীরা যাচ্ছে, আমি কেন পারতাছি না। আমার বাবার একটু ভালো অবস্থা হলে আমিও তো এরকম করতে পারতাম। শুধু উর্মি নয়, নগরীর অধিকাংশ বস্তিতে এমন অসংখ্য শিশু কিশোর রয়েছে যাদের কেউ পঞ্চম, কেউ বা ষষ্ঠ বা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঝরে পড়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিপির জরিপে উঠে এসেছে খুলনার বস্তি এলাকায় শিক্ষা বঞ্চিত শিশুদের হার 23%। বাসায় আব্বা অসুস্থ, তার জন্য আমি কাজে নামছি। অর্থ সমস্যার কারণে আর কি লেখাপড়া করতে পারে না। বস্তিগুলোতে শিক্ষা থেকে বঞ্চিত শিশুর পাশাপাশি নাগরিক সমস্যারও ছড়াছড়ি। সবচেয়ে বড় সংকট সুপেয় পানি ও স্যানিটেশনে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন ও ইউএনডিপির গবেষণা বলছে 20% পরিবার এখনো খোলা বাথরুম ব্যবহার করে। যত ময়লা আবর্জনা সব আমাদের রাস্তায়, আর বাচ্চারা হাঁটাচলা করতে পারে না। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে একটাই বাথরুম, পানি ওঠে, ওই বাথরুম আর ড্রেন ঘর একতা হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন সরকারি বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার এসব নাগরিকরা। সমাধানে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। এনজিওর যে কার্যক্রম, সেই কার্যক্রমের পাশাপাশি যদি আমরা রাষ্ট্রের কার্যক্রমকে দেখতাম, তাহলে যেই উদ্যোগগুলোই গ্রহণ করা হচ্ছে সেই উদ্যোগগুলো আরও দীর্ঘস্থায়ী হতো। বরাদ্দ অপ্রতুল স্বীকার করে সিটি কর্পোরেশনের দাবি, নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রতি বছরই বিভিন্ন বস্তি এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। কেসিসি নিজস্ব ফান্ড থেকেও আমরা বছরে প্রায় 25 লক্ষ টাকা মতো বাজেটে ধরে রাখছি। এছাড়া গভর্নমেন্ট প্রজেক্টেও ড্রেন, রাস্তা এগুলো কিন্তু ধরে আমরা রাখছি, কিন্তু সেটাও অপ্রতুল। নাগরিক এসব সমস্যা নিয়ে খুলনার 3 শতাধিক বস্তিতে বেঁচে থাকার লড়াই 3 লক্ষাধিক মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাধার পরও উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশও করেছে। ইসরায়েলি বাহিনী 13টি জাহাজ আটক করলেও প্রায় 24টি নৌযান এখনও সমুদ্রপথে সক্রিয় রয়েছে। এর আগে 37 দেশের 200 জনের বেশি অধিকার কর্মীকে গ্রেফতার করে নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌযান আটক করে ইসরায়েল। নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র তাক করে নৌযানের অধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে। ইসরায়েলি বাধার মুখেও গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। লাইভ ট্র্যাকার অনুযায়ী বৃহস্পতিবার মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নৌবহরের যাত্রীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং বৈধ অবরোধ লঙ্ঘন করছে। এর আগে ফেসবুক লাইভে এই হস্তক্ষেপের কথা প্রথম জানান বাংলাদেশি আলোকচিত্রী ও সমাজকর্মী শহীদুল আলম। ফ্লোটিলায় হস্তক্ষেপের পাশাপাশি গাজার ভেতরেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজা সিটির আলফালা এলাকায় একটি স্কুলে মিসাইল হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ে ছুরি হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানচেস্টারের হিটন পার্কে ইহুদি উপাসনালয়ের বাইরে এই হামলার ঘটনা ঘটে। বিবিসির খবরে বলা হয়, একটি প্রাইভেট কার প্রথমে ভিড়ের মধ্যে তুলে দেওয়া হয়, এরপর ছুরি নিয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় এক সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান। দু দলেরই লক্ষ্য এখান থেকে ভুল সূত্রে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি, তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার ফোরেই থামতে হয় বাংলাদেশকে। লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জাকেরও। টাইগারদের মতো বুলিয়া উড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার এই দু দল লড়বে টি-20 সিরিজে। এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের। উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ান উডকে, তারপরও হয়নি প্রত্যাশা পূরণ। জাকেরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের। এই সিরিজে সেই সমস্যা শুধরে নেয়ার প্রত্যাশা টাইগার অধিনায়কের। ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে, যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে হেরিয়ে এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের। সেই আক্ষেপ এখনো পোড়াচ্ছে অধিনায়ক রশিদ খানকে। আমরা এশিয়া কাপ হেরেছি, আমাদের অনেক ভালো প্রস্তুতি ছিল, কিন্তু এটাই খেলা। প্রতিটা ম্যাচের ভুল থেকেই শিক্ষা নিতে হয়, আর এই সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমি মনে করি এশিয়া কাপের পর এই সিরিজ বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতির মঞ্চ। যদিও এই সিরিজে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা। পরিসংখ্যানে 13 বারের দেখায় 7 জয় রশিদ খানদের। এছাড়া এই শারজায় সবশেষ আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছিল বাংলাদেশ। এদিকে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। তামিম হোসেন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শারদ ছুড়ে আবির রঙে দেবী দুর্গাকে বিদায়। প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব। নদী ও সমুদ্র পাড়ে কঠোর নিরাপত্তা, দেশ ও দশের মঙ্গল কামনা। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবং এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসে। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আলিশা, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।